আসসালামু আলাইকুম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মাধ্যমিক জৈব রসায়ন এই অধ্যায়ের অর্থাৎ 11তম অধ্যায়ের যে ধারাবাহিক ক্লাস আমরা তোমাদের নিচ্ছি অনলাইনে, তার এইটি নবম ক্লাস। আসলে নবম ক্লাসটি আমরা একটু বিচ্ছিন্ন কিছু ছোটখাটো টপিক, কয়েকটা টপিক মিলিয়ে একটি ক্লাসকে আমরা ডিজাইন করেছি। এটি খুবই ছোট্ট একটি ক্লাস, বাট ইনফরমেশন দেয়া হবে বেশ কিছু, যেগুলো তোমাদের পরীক্ষায় প্রয়োজন হতে পারে। চলো আমরা কি পড়বো সেটা একটু দেখে নেই। তো আজকে আমরা এমন একটি টপিক নিয়ে পড়বো যেটা বোর্ড পরীক্ষায় অল্প কয়েকবার আসছে। টপিকের নাম হচ্ছে সমগোত্রীয় শ্রেণী, এবং এটা সম্পর্কে আমাদের একটা আইডিয়া থাকা দরকার, দিয়ে আমরা এজন্য আমরা এটা পড়বো ইনশাল্লাহ। দেখো, প্রথমত বলা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী কাকে বলে। তো যাই হোক, সমগোত্রীয় শ্রেণী কাকে বলে সেটা পড়ার আগে আমি তোমাদেরকে একটু আইডিয়া দিই। সেটা হচ্ছে, আমরা যে নামকরণ পড়লাম অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড, এই যে নামগুলো বলছে, অ্যালকেন এটা একটা সমগোত্রীয় শ্রেণী, অ্যালকিন এটা একটা সমগোত্রীয় শ্রেণী, অ্যালকাইন এটা একটা সমগোত্রীয় শ্রেণী। ওকে, তো এখন এদেরকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি সেটা নিয়ে একটু কথা বলি। বলা হচ্ছে, যে সকল যৌগের কার্যকারীমূলক একই হওয়ায় তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের গভীর মিল থাকে, তারা একই শ্রেণীভুক্ত, এদেরকে সমগোত্রীয় শ্রেণী বলে। বলছে যে সকল যৌগের কার্যকারীমূলক একই হওয়ায় তাদের ভৌত ও রাসায়নিক ধর্মে গভীর মিল থাকে, তারা একই শ্রেণীভুক্ত, এদেরকে সমগোত্রীয় শ্রেণী বলে। ওকে, এই সমগোত্রীয় শ্রেণীর সকল সদস্যকে একটি সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা যায়। তো যাই হোক, আমরা নিশ্চয়ই বুঝে গিয়েছি যে সমগোত্রীয় শ্রেণী কাকে বলে। আমরা তোমাদেরকে যেটা বলছিলাম যে অ্যালকেন একটি সমগোত্রীয় শ্রেণী। তাহলে যেসব যৌগের কার্যকারীমূলক একই এবং ভৌত রাসায়নিক ধর্মে গভীর মিল থাকে তাদেরকে সমগোত্রীয় শ্রেণী বলে। এবার দেখো সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য। যদি বৈশিষ্ট্য নিয়ে কথা বলি, তাহলে দেখো এখানে লিখে দেওয়া আছে, এদেরকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়। যত সমগোত্রীয় শ্রেণী আছে তাদের একটা সাধারণ সংকেত আছে, যেমন অ্যালকেনের একটা সাধারণ সংকেত রয়েছে। এরপর যদি পাশাপাশি দুটি সমগোত্রক হয়, তাহলে এই যে মিথিলিন মূলক অর্থাৎ CH2 মূলকের পার্থক্য দেখা যায়। তো দেখো একটু চিন্তা করে, CH2 মূলকের পার্থক্য মানে কি বোঝাচ্ছে। যেমন ধরো অ্যালকেন গোত্রের সদস্য হচ্ছে, আমি বলতে পারি একটা হচ্ছে ইথেন। যেমন দেখো, অ্যালকেন গোত্রের একটি যৌগ হচ্ছে ইথেন, তারপরের যৌগটি হচ্ছে প্রোপেন, এবং তারপরের যৌগটি কিন্তু বিউটেন। হ্যাঁ, তো এখন আমরা একটা বিষয় যদি খুব ভালো করে লক্ষ্য করি, এইটা একই সমগোত্রীয় শ্রেণীভুক্ত, তাই এদেরকে আমরা বলতে পারি এরা পরস্পরের সমগোত্রক। দেখো, এই দুইটা যৌগ পাশাপাশি, অর্থাৎ এর কার্বন 2 এবং এর কার্বন সংখ্যা 3, অর্থাৎ নিকটবর্তী সমগোত্রক, যার কারণে এদের মধ্যে পার্থক্য শুধুমাত্র CH2 মূলকের। আবার দেখো, এই দুইটার মধ্যেও কিন্তু পার্থক্য CH2 মূলকের অর্থাৎ মিথিলিন মূলকের, কিন্তু এইটার সাথে এটার যে পার্থক্য, এইটার সাথে এটার যে পার্থক্য, এই যে এইটার সাথে এটার যে পার্থক্য, এই পার্থক্য কিন্তু CH2 মূলকের না। অর্থাৎ যদি দুইটা সমগোত্রীয় শ্রেণী পাশাপাশি সদস্য হয়, তাহলে তাদের মধ্যে একটা মূলকের পার্থক্য থাকবে, যার নাম হচ্ছে CH2 মূলক। দেখো, মিথিলিন মূলক। এরপর বলছে, প্রত্যেক সমগোত্রীয় শ্রেণী একটি নির্দিষ্ট কার্যকারী মূলক থাকে। যেমন অ্যালকোহলের কার্যকারী মূলক OH, অ্যালকিনের কার্বন কার্বন দ্বিবন্ধন, অ্যালকাইনের কার্বন কার্বন ত্রিবন্ধন। এরপর যারা সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত, তাদের ভৌত ও রাসায়নিক ধর্মে অনেকখানি মিল দেখা যাবে বা সাদৃশ্য দেখা যাবে, এবং সকল সমগোত্রীয় শ্রেণীভুক্ত সদস্যদেরকে একটা নির্দিষ্ট নিয়মে তৈরি করা যাবে। অর্থাৎ ধরা যাক, আমি যে বিক্রিয়ার মাধ্যমে বা যে পদ্ধতির মাধ্যমে বা যে প্রসেসের মাধ্যমে আমরা ইথেন তৈরি করছি, ওই সেম প্রসেসের মাধ্যমে আমরা কিন্তু প্রোপেন, বিউটেন, পেন্টেন তৈরি করতে পারবো। ঠিক একইভাবে যেই প্রসেসের মাধ্যমে আমরা ইথানল তৈরি করলাম, ওই প্রসেসের মাধ্যমে আমরা প্রোপানল, বিউটানল তৈরি করতে পারবো। অর্থাৎ একটা সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত যৌগগুলোকে আমরা একই নিয়মে তৈরি করতে পারবো। এই যে 5টা বৈশিষ্ট্য একটি সমগোত্রীয় শ্রেণীভুক্ত যৌগে থাকতে পারে। এবার তোমরা দেখো এই টপিক থেকে বোর্ডে কিভাবে কোশ্চেন আসছে। যেমন দেখো, 5 নাম্বার যে কোশ্চেন আমাদের লেকচার বুকের, এখানে বলছে ইথেন ও প্রোপেন পরস্পরের সমগোত্রক ব্যাখ্যা করো। এটা দেখো 2022 সালে বোর্ড পরীক্ষা আসছে। তো তোমাকে প্রথমে সমগোত্রীয় শ্রেণীর সংজ্ঞা দিতে হবে। সংজ্ঞা দেওয়ার পর বলতে হবে যে ইথেন এবং প্রোপেনের সাধারণ সংকেত সেম। তারপর বলতে হবে ইথেন এবং প্রোপেনের যেহেতু পাশাপাশি দুটি সমগোত্রক, তার মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য আছে। বলতে হবে উভয়ের কার্যকারী মূলক একই, উভয়ের ভৌত রাসায়নিক ধর্মে অনেক মিল দেখা যায়, এবং উভয়কেই একই নিয়মে তৈরি করা যায়। তাহলে আমরা এর 5টা বৈশিষ্ট্য যখন বলে দিব, তখন আমরা প্রুফ করতে পারলাম যে এটা পরস্পরের কি সমগোত্রক। নিশ্চয়ই ব্যাপারটি বুঝতে পেরেছো। এবার দেখো, বোর্ড পরীক্ষায় আবার আরেকটা কোশ্চেন আসছে যে মিথানল, ইথানল যৌগ দুটি একই সমগোত্রীয় শ্রেণীভুক্ত নাকি। তো খুবই ভালো কথা, মিথানল এবং ইথানল যৌগ দুটি একই সমগোত্রীয় শ্রেণীভুক্ত। এটা কিভাবে আমরা হিসাব করব? তাহলে আমরা বলবো
মিথানল এবং ইথানলের সাধারণ সংকেত সেম। বলবো মিথানল এবং ইথানল যেহেতু পাশাপাশি দুটি সমগোত্রক, তাদের CH2 মূলকের মধ্যে পার্থক্য রয়েছে, এদের কার্যকারী মূলক সেম, একই নিয়মে তৈরি করা যায় এবং ধর্মগত মিল দেখা যায়, তাই না? আমরা এই বৈশিষ্ট্যগুলো বলে দিব। এরপরে আমরা এখানে দেখো 7 নাম্বার কোশ্চেন, একটু ডিফারেন্ট কোশ্চেন বোর্ডে আসছে অলরেডি। সেটা হচ্ছে মিথেন এবং মিথানল সমগোত্রীয় শ্রেণী সদস্য নয়, ব্যাখ্যা করে, এরকম টাইপের একটি কোশ্চেন দিয়েছে। তো এখন এখানে সবগুলা উত্তর হবে না 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 না, অর্থাৎ বলতে হবে এদের সাধারণ সংকেত সেম না, এদের কার্যকারী মূলক সেম না, এদের ধর্মগত মিল দেখা যায় না, এদেরকে একই নিয়মে তৈরি করা যায় না। এই হচ্ছে সমগোত্রীয় শ্রেণীর ব্যাখ্যা। ওকে, আচ্ছা, আমরা আমাদের লেকচার বুকে বা বোর্ড বইয়ে দেয়া আছে এমন খুব ছোটখাটো সংজ্ঞা, যেগুলো আমরা একটু দেখে নিব, যেগুলো বোর্ড পরীক্ষায় আসে। দেখো এখানে বলছে মুক্ত শিকল হাইড্রোকার্বন কাকে বলে। আন্ডারলাইন থেকে বোর্ড বইয়ের ভেতরের তথ্য থেকে বোর্ড পরীক্ষায় জ্ঞানমূলক কোশ্চেন দিয়ে দিয়েছে। বলছে যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্ত দুটি মুক্ত অবস্থায় থাকে তাদেরকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। বদ্ধ শিকল হাইড্রোকার্বন, তাহলে দুই প্রান্ত যদি যুক্ত হয়ে একটি চক্র বা বলয় তৈরি করে সেটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন হবে। যেমন এখানে বলছে সাইক্লোপেন্টেন একটি বদ্ধ শিকল হাইড্রোকার্বন, কারণ এর দুই প্রান্তের কার্বন যেটা মুক্ত থাকার কথা ছিল সেটা মুক্ত না থেকে তারা যুক্ত হয়ে একটা চক্র তৈরি করেছে, তাই এটা বদ্ধ শিকল। তোমাকে এগুলো ব্যাখ্যা করতে হবে, তুমি যদি ভালো মতো পড়ো তাহলেই বুঝতে পারবা। আমাদের লেকচার বুকে দেখবা যে এইখানে মুক্ত শিকল বদ্ধ শিকলের বেশ কিছু উদাহরণ দেওয়া আছে, এর মধ্যে দুইটা যৌগ পরীক্ষা ইতিপূর্বে আসছে, তোমরা এখান থেকে পড়তে পারো। আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এবার আলোচনা করব, যেটা থিওরিতে আসে, জীবাশ্ম কি এবং জীবাশ্ম জ্বালানি কি। আমরা লেকচার বুক থেকে দেখতে পাচ্ছি যে এটা বোর্ডে আসছে কয়েকবার জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে। আমরা এখান থেকে পড়বো, পড়ার পর আমরা বোর্ড বই থেকে দেখব। বলছে বহু প্রাচীনকালের উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহর যে ধ্বংসাবশেষ মাটির নিচে পাওয়া গেছে তাকে জীবাশ্ম বলে। বলছে জীবাশ্ম জ্বালানি কি, তো বহু প্রাচীনকালে উদ্ভিদ ও প্রাণী দেহের যে ধ্বংসাবশেষ মাটির নিচে পাওয়া যায় তাকে জীবাশ্ম বলে, এবং এই জীবাশ্মগুলোর মধ্যে যেগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় তাদেরকে আমরা জীবাশ্ম জ্বালানি বলতে পারি। তারপর এখানে কোশ্চেন আসছে 13 নম্বর, যে পেট্রোলিয়ামকে জীবাশ্ম জ্বালানি বলা হয় কেন? কারণ পেট্রোলিয়াম এমন একটা জ্বালানি যেটা বহু বছর পূর্বে মাটির নিচে প্রাণী দেহগুলো চাপা পড়ে সেখান থেকে পেট্রোলিয়াম সৃষ্টি হয়েছে, এবং সেটা আমরা বর্তমানে জ্বালানি হিসেবে ব্যবহার করছি। তাহলে বহু বছর পূর্বে প্রাকৃতিক বিপর্যয় বা দুর্যোগের ফলে প্রাণী দেহগুলো মাটির নিচে চাপা পড়ে যে জ্বালানিটা ক্রিয়েট হয়েছে সেটার মধ্যে একটা পেট্রোলিয়াম একটা জ্বালানি, এবং এই পেট্রোলিয়ামটা যেহেতু এই প্রক্রিয়ায় তৈরি হয়েছে তাই আমরা একে জীবাশ্ম বলতে পারি, এবং জ্বালানি হিসাবে যেহেতু পেট্রোলিয়ামকে ব্যবহার করা হয় তাই এটা জীবাশ্ম জ্বালানি বলা যেতে পারে। ওকে, এখন আমরা এই জিনিসটা একটু আমাদের বোর্ড বই থেকে দেখতে পারি। দেখো এই যে জীবাশ্ম জ্বালানি বা ইংরেজি নাম ফসিল ফুয়েল, তোমরা কিছুক্ষণ আগেই দেখতে পেলা বহু প্রাচীনকালে উদ্ভিদ ও প্রাণী দেহর মৃতদেহের ধ্বংসাবশেষ মাটির নিচে পাওয়া যায় তাকে জীবাশ্ম বলে। শত শত মিলিয়ন বছর আগে প্রাণী ও উদ্ভিদের ধ্বংসাবশেষ জীবাশ্ম রূপে পাওয়া গেছে। কয়লা, প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম যেগুলো আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি সেগুলো জীবাশ্ম রূপে মাটির নিচ থেকে পাওয়া যায়, তাই কয়লা, প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়ামকে জীবাশ্ম জ্বালানি বলে। খুবই ভালো কথা। শত শত মিলিয়ন বছর আগে পৃথিবীর ইতিহাসে বিভিন্ন সময় ছিল যখন এই পৃথিবী ঘন বন জঙ্গল, নিচু জলাভূমি আর সমুদ্র ছিল। জলজ উদ্ভিদ, ফাইটোপ্লাঙ্কটন, জুওপ্লাঙ্কটন এই ধরনের ছোট প্রাণী ছিল। বিভিন্ন সময় বড় প্রাকৃতিক বিপর্যয়ে ধরনের উদ্ভিদ প্রাণী মাটির নিচে চাপা পড়ে। সময়ের বিবর্তনে তার উপর আরো মাটি পড়ে এবং ধীরে ধীরে এগুলো মাটির গভীর থেকে গভীরে চলে যায়, ফলে এর উপর চাপ ও তাপমাত্রা বাড়তে থাকে। বায়ুর অনুপস্থিতিতে ক্ষয় ও রাসায়নিক পরিবর্তন ঘটতে থাকে। শত শত মিলিয়ন বছর ধরে তাপ, চাপ ও রাসায়নিক পরিবর্তনের কারণে বড় বড় উদ্ভিদ ও প্রাণী থেকে শুরু করে ক্ষুদ্রতম উদ্ভিদ ও প্রাণী পর্যন্ত সকল ধরনের উদ্ভিদ ও প্রাণী দেহ থেকে জীবাশ্ম জ্বালানির সৃষ্টি হয়েছে। মানে নিশ্চয়ই এটা পড়ে তুমি যা বুঝতে পারবা, আমি তোমাদের নিজেও রিডিং পড়ে বোঝানোর চেষ্টা করলাম যে তোমরা এটা রিডিং পড়বা, আন্ডারলাইন করে পড়বা। বোঝানো হচ্ছে বহু বছর পূর্বে ছোট বড় অনেক প্রাণী বা উদ্ভিদ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মাটির নিচে চাপা পড়ে গেছে, এবং সময়ের সাথে সাথে এটা আরো মাটির গভীর থেকে গভীরে চলে গেছে, কারণ তার উপর আরো মাটি পড়েছে। পড়ার পর বিভিন্ন ভাবে ওইখানে রাসায়নিক পরিবর্তন হয়েছে। তাপের কারণে, চাপের কারণে। সব পদার্থের যে রাসায়নিক পরিবর্তন হয়েছে বিষয়টা না তা না, যাদের রাসায়নিক পরিবর্তন হয়েছে পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞানী বা গবেষকরা ইতিহাস পর্যালোচনা করে অথবা ভূপ্রকৃতি নিয়ে গবেষণা করতে গিয়ে মাটির নিচে এরকম অনেক খনি, যেগুলো জীবাশ্ম থাকে এমন অনেক খনির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, এবং পরবর্তীতে সেখান থেকে এই পেট্রোলিয়াম বা কয়লাগুলো উত্তোলন করা হয়। আর যেগুলোকে আমরা বর্তমান
বর্তমান সময় জ্বালানি হিসেবে ব্যবহার করি। যেমন আমরা সবাই জানি যে মধ্যপ্রাচ্যর যে কান্ট্রিগুলো, আরব কান্ট্রিগুলো, সেগুলো কিন্তু মরুভূমি কান্ট্রি। সেখানে আমাদের দেশের মতো এত উর্বর কোনো জমি নেই এবং তারা কিন্তু চাষাবাদ করতে পারে না, কোনো কিছু কৃষি পণ্য উৎপাদন করতে পারে না। এইটা যেমন তাদের জন্য একটা ডিসক্রেডিট, তেমন ভাবে বা তাদের এটা একটা মানে কি বলবো যে প্রাকৃতিকভাবে তারা এরকম ভাবে আশীর্বাদ পায় নাই যে আমরা যতটুকু উর্বর ভূমি পেয়েছি আরব কান্ট্রিগুলো কিন্তু এত উর্বর জমি পায় না এবং তারা কোনো কিছু ঠিকমতো উৎপাদন করতে পারে না। ঠিক তেমন ভাবে সৃষ্টিকর্তা তাদেরকে কি দিয়েছে? সৃষ্টিকর্তা তাদের মাটির নিচে বিপুল পরিমাণ জ্বালানির ভান্ডার দিয়ে দিছে এবং যা তারা মাটির নিচ থেকে উত্তোলন করেই পুরো পৃথিবীতে এগুলো বিক্রি করছে এবং তারা অর্থনৈতিকভাবে নিজেদেরকে স্বাবলম্বী বা শক্তিশালী করে রেখেছে। তো ঠিক তেমনই যে অনেক দেশেই অনেক জায়গায় এবং বাংলাদেশেও কোথাও কোথাও ছোট বড় এরকম জীবাশ্ম জ্বালানির খনি রয়েছে যেগুলো থেকে উত্তোলন করে আমরা আমাদের জ্বালানির চাহিদা পূর্ণ করতে পারি। এই যে 3-4টা লাইন দেখছো, এখান থেকে প্রচুর পরিমাণ এমসিকিউ কোশ্চেন বিগত দিনে হতে দেখা গেছে। আমরা এখন যেই থিওরি টপিকটা পড়ছি এই টপিকটা থেকে রিটেন কোশ্চেন তেমন আসে না, বা আসলেও যে খুব একটা লিখতে আমি তোমাকে পরামর্শ দিব বোর্ড পরীক্ষায় তাও কিন্তু নয়, কিন্তু মাস্ট বি এইখান থেকে এমসিকিউ আসবে এবং তোমাকে ওই এমসিকিউ উত্তর করতে হবে, অ্যাভয়েড করা যাবে না। আর এই জন্য তুমি এটা রিডিং পড়বা, হ্যাঁ বইটা, বোর্ড বইটা রিডিং পড়বা। দেখবে এর আগের কোনো ক্লাসে আমরা তোমাদের বোর্ড বই ওপেন করি নাই, কারণ সেইখানে তথ্যভিত্তিক পড়া কম ছিল, কনসেপচুয়াল পড়া বেশি ছিল। আর এখানে যা আছে সবই তথ্যভিত্তিক। তো বলছে সাধারণত প্রাকৃতিক গ্যাসের বিভিন্ন উপাদানের অনুপাত প্রাকৃতিক উৎসের উপর বিভিন্ন হয়ে থাকে। মানে এমসিকিউ এর জন্য বলছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন কত %? 80%। ইথেন থাকে কত %? 7। প্রোপেন কত? 6%। বিউটেন আইসোবিউটেন 4%। পেন্টেন 3%। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে 99 পর্যন্ত মিথেন পাওয়া গেছে। এই তো কোন ধরনের প্রাকৃতিক গ্যাসে বা প্রাকৃতিক গ্যাসে কোন উপাদান কতটুকু থাকে এবং বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে কত থাকে, এখান থেকে একটা এমসিকিউ পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। দেখো আমরা মধ্যপ্রাচ্যের যে দেশগুলো থেকে আমাদের দেশে জ্বালানি আমদানি করি, সেই জ্বালানিগুলো কিভাবে আমদানি করি নিশ্চয়ই তোমরা অনেকে জানো, অনেকে জানো না। আমরা ওদের খনি থেকে একদম যেই পেট্রোলিয়ামটা উৎপাদন হয় আমরা ওটাকেই কিন্তু জাহাজে করে নিয়ে আসি। চট্টগ্রামে মোস্টলি এটা নিয়ে আসা হয়, কখনো কখনো মোংলা বন্দরও নিয়ে আসা হয়। অর্থাৎ আমরা কিন্তু যখন বাজার থেকে জ্বালানি ক্রয় করি যানবাহন চালানোর জন্য বা অন্য পারপাসে ব্যবহার করার জন্য, তখন কিন্তু আমরা পেট্রোল, অকটেন, ডিজেল বা এলপিজি গ্যাস এগুলোকে আলাদাভাবে কিনি। কিন্তু বাংলাদেশের যেই কোম্পানিগুলো বা গভর্নমেন্ট যে আমদানি করে পেট্রোলিয়াম, এটা কিন্তু পেট্রোল, অকটেন, ডিজেল এইভাবে আমদানি করে না। তারা করে কি? তারা হচ্ছে পেট্রোলিয়ামকে আমদানি করে এবং পেট্রোলিয়ামকে আমদানি করার পর ওই পেট্রোলিয়ামের মধ্যে এলপিজি থাকে, পেট্রোল থাকে, অকটেন থাকে, ডিজেল থাকে, বিটুমিন থাকে। বিটুমিন মানে যেটা রাস্তার পাথর দিয়ে রাস্তা কার্পেটিং করার জন্য যে কালো রঙের একটা লুব্রিকেন্ট টাইপের পদার্থ থাকে সেইটাকে বিটুমিন বলে। ইঞ্জিন অয়েল যেটাকে আমরা লুব্রিকেটিং অয়েল বলি সেটা থাকে। আমরা বলি মেরিল পেট্রোলিয়াম জেলি। আমরা যত মানে ময়শ্চারাইজার ব্যবহার করি সেগুলো একটা মোমের মতো একটা পদার্থের মধ্যে ময়শ্চারাইজার মেশানো থাকে যেটা আমাদের স্কিনের সাথে লেগে থাকে, যেমন ভ্যাসলিন। এগুলোর মধ্যে কিন্তু এই পেট্রোলিয়াম থাকে। এবং আমরা বাসাবাড়িতে রান্না করার জন্য, রেস্টুরেন্টে রান্না করার জন্য যে সিলিন্ডার গ্যাস ব্যবহার করি যেটাকে আমরা এলপিজি বলি, সেটাও কিন্তু পেট্রোলিয়ামের একটা অংশ। কিন্তু আমরা যখন বিদেশ থেকে এই ইয়াগুলো আমদানি করছি তখন কিন্তু আলাদাভাবে আমদানি করি না। কেন আলাদাভাবে আমদানি করি না? কারণ যদি আমরা যে দেশ থেকে পেট্রোলিয়াম কিনবো ওই দেশকেই আমরা বলি যে তোমরা এগুলো আমাদেরকে আলাদা করে পাঠাও, তাহলে কি হবে? ওরা নিজেরা তখন ওদের ফ্যাক্টরিতে, ইন্ডাস্ট্রিতে এটাকে আলাদা করবে, ওরা ওদের ম্যান পাওয়ার ব্যবহার করবে। এতে করে আমাদের এই প্রোডাক্টগুলোর দাম অনেক গুণ বেড়ে যাবে। কিন্তু আমরা যদি পেট্রোলিয়ামকে বাংলাদেশে নিয়ে আসতে পারি, তাহলে আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে ডিভাইডেড করি, তাহলে আমরা এইটা রিফাইনারি যে কস্ট এটা ওই কান্ট্রিকে দিতে হলো না। পাশাপাশি হচ্ছে আমরা আমাদের ওয়ার্কার এবং আমাদের ইন্ডাস্ট্রি ব্যবহার করে আমরা এটা করতে পারলাম, কারণ আমাদের এখানে ওয়ার্কারদের মূল্য অনেক কম। পাশাপাশি হচ্ছে আমাদের দেশের মানুষ হচ্ছে কিছু কাজ পেলো, এমপ্লয়মেন্ট ক্রিয়েট হলো, যার কারণে আমরা কিন্তু পৃথিবীর যে দেশ থেকে ফুয়েল কিনি না কেন, মধ্যপ্রাচ্যের কাতার হোক, সৌদি আরব হোক বা অন্য কোনো কান্ট্রি হোক বা কুয়েত হোক, এই সব দেশ থেকে আমরা ডিরেক্ট পেট্রোলিয়াম নিয়ে আসি। পেট্রোলিয়াম নিয়ে আসার পর আমাদের চট্টগ্রামে একটা খুব নামকরা কোম্পানি আছে যেটা গভর্নমেন্ট
এর সাথে চুক্তিবদ্ধ কোম্পানি, যার নাম হচ্ছে ইস্টার্ন রিফাইনারি কোম্পানি। ওই ইস্টার্ন রিফাইনারি কোম্পানিতে আমরা অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলটাকে নিয়ে আসি। নিয়ে আসার পর আমরা এই দেখো, এটা একটা চিত্র যেখানে আংশিক পাতন প্রক্রিয়ায় পেট্রোলিয়ামকে পৃথক করা হয়। হ্যাঁ, আংশিক পাতন প্রক্রিয়া, যেটা তোমাদের বইয়ে দেয়া আছে। এটা দেখে মনে হচ্ছে একটা চিত্র, কিন্তু ফুল একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস। এইটা একটা ইন্ডাস্ট্রিতে স্থাপন করতে একটা হিউজ জায়গার দরকার এবং হিউজ মেকানিজমের দরকার, হিউজ ম্যান পাওয়ার দরকার, হিউজ কস্টিং দরকার। হ্যাঁ, তো এই প্রসেসের মাধ্যমে এই ছবিতে যা বোঝাচ্ছে তার দ্বারা আমরা কিন্তু আমাদের ওই পেট্রোলিয়ামের বিভিন্ন উপাদানকে পৃথক করি এবং সেটা বাজারজাত করি। করার পর একদম প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে এটা পৌঁছায় দেই। ওকে, তো দেখো, এই অপরিশোধিত তেল প্রথমে একটা চুল্লির মধ্যে দেওয়া হয়, ফার্নেসের মধ্যে দেওয়া হয়। দেওয়ার পর বিভিন্ন তাপমাত্রায় পদার্থের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা কিন্তু বিভিন্ন পদার্থ পৃথক করতে পারি। যেমন পেট্রোলিয়াম গ্যাস, যেটা আমরা এলপিজি বলি, যেটা সিলিন্ডার করে আমরা কিন্তু বাজারে কিনতে পাই, সেটা কিন্তু পেট্রোলিয়াম থেকে পাওয়া যায়। এটা আমাদের দেশ থেকে কিন্তু উৎপাদন করা হয় না। আমরা বাইরের থেকে যে পেট্রোলিয়ামটা কিনে নিয়ে আসি, ওটাকে আমাদের দেশে পৃথক করে আমরা এলপিজি গ্যাস পাই। 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমরা পেট্রোল পাবো, 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমরা ন্যাপথা পাবো, আমরা কেরোসিন পাবো, আমরা ডিজেল পাবো, আমরা লুব্রিকেটিং তেল প্যারাফিন মোম পাবো, জ্বালানি তেল পাবো, বিটুমিন পাবো, যেটাকে আমরা পিচ বলি। অর্থাৎ আমরা ক্রুড অয়েল নিয়ে এসে দেন তাকে আমরা রিফাইনারি করি এবং পৃথক করি এবং বাজারজাত করি, রাইট? এই যে দেখো, প্রতিটা উপাদান পেট্রোলিয়ামের কোনটা কত তাপমাত্রায় পৃথক করা যায় এবং কোন উপাদানের মধ্যে কত কার্বন থাকে এবং কোন উপাদান কোন কাজে ব্যবহার করা হয়, এই সবগুলো কিন্তু আমাদেরকে এমসিকিউ এর জন্য পড়তে হবে। রিটেনের জন্য এই কোশ্চেন আসার সম্ভাবনা কম, একবারই সম্ভবত বোর্ডে আসছে। আর যদিও আসে, রিটেন তো অপশন পাওয়া যায়, আমরা লিখবো না, কারণ এগুলো লিখে নাম্বারও কম পাওয়া যায়। বাট এমসিকিউ আমাদেরকে কখনোই ক্ষমা করবে না, কারণ এমসিকিউ তো 25টায় দেখাতে হবে। এখান থেকে একটা দুইটা এমসিকিউ কমপক্ষে আসার সম্ভাবনা অনেক বেশি। এই জিনিসটাকে আমরা আমাদের লেকচার বুকের মধ্যে একটা বক্সের মধ্যে গুছিয়ে দিয়েছি বই থেকে, যে পেট্রোলিয়ামের অপরিশোধিত পেট্রোলিয়ামকে আমরা যখন পরিশোধন করি তখন কি কি উপাদান পাই, কত তাপমাত্রায় পাই, তাদের কার্বন চেইনের দৈর্ঘ্য কত, শতকরা পেট্রোলিয়ামের মধ্যে কোনটা কত পার্সেন্ট থাকে এবং বাস্তবে আমরা এটা কোথায় ব্যবহার করি। আমরা এই চার্ট পড়ে এই ধারণা নিতে পারি, যার মাধ্যমে আমরা আমাদের এমসিকিউ এর যে পরীক্ষার কোশ্চেন তার উত্তর করতে পারবো আমরা ইনশাল্লাহ। গ্যাসোলিন কি দেওয়া আছে দেখো, পেট্রোলিয়ামের আংশিক পাতনে 21 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে হাইড্রোকার্বনকে আমরা পৃথক করি তাকে আমরা গ্যাসোলিন বলি। নিশ্চয়ই আমরা জীবাশ্ম জ্বালানি, পেট্রোলিয়াম এবং পেট্রোলিয়ামকে আমরা এনে কিভাবে আমাদের দেশে পৃথক করছি, পেট্রোলিয়ামের কি কি উপাদান রয়েছে, সে উপাদানগুলো বাস্তবে কোন কাজে ব্যবহার করা হয়, এই সব সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেয়েছি। বই পড়ে আমরা আরো ভালো ধারণা নিব এবং আমরা ইনশাআল্লাহ এমসিকিউর উত্তর করব। চলে যাই আমরা পরবর্তী আলোচনায়, যে আলোচনাটা আসলে আমরা মোটামুটি 90% আলোচনায় আমরা, এটা তো নবম ক্লাসের পরবর্তী যে ক্লাস ভিডিও সেইখানে আমরা অলরেডি করেছি, যদিও নবম ক্লাসটা আমরা দশম ক্লাসের পরে রেকর্ড করেছিলাম একটু, কারণ থিওরি টপিকের জন্য। তোমাদের নিশ্চয়ই দশম ক্লাসে কিছু বিষয় আরো ক্লিয়ার হবা, যেটা এইখানে আমরা একটু আলোচনা করে দিচ্ছি। দেখো, বলছে জৈব যৌগ প্রধানত দুই প্রকার, একটা মুক্ত শিকল, একটা বদ্ধ শিকল। ওকে, আচ্ছা, মুক্ত শিকল কত প্রকার? দুই প্রকার, একটা সম্পৃক্ত, একটা অসম্পৃক্ত। এবার সম্পৃক্তকে অ্যালকেন, অসম্পৃক্তকে অ্যালকিন এবং অ্যালকাইন। বদ্ধ শিকলকে, বদ্ধ শিকল হাইড্রোকার্বন আবার দুই প্রকার, খেয়াল করো, একটা কার্বোসাইক্লিক, একটা হেটেরোসাইক্লিক। এখন কোশ্চেন হচ্ছে, যেটা কিনা হেটেরোসাইক্লিক, এইটা আমরা 9-10-এ পড়বো না, কারণ 9-10-এ আমাদের একটা যৌগও নাই যেটা হেটেরোসাইক্লিক। তাহলে 9-10-এ যত যৌগ আছে চাক্রিক, তার সবই কিন্তু কার্বোসাইক্লিক। তবে আমি তোমাদেরকে হেটেরোসাইক্লিক সম্পর্কে একটা আইডিয়া দিতে পারি। আমরা যে চাক্রিক যৌগগুলো দেখি, ওই চাক্রিক যৌগে চক্রে যদি শুধু কার্বন থাকে, অর্থাৎ আমরা এখন যেটা পড়তেছি এটা হচ্ছে একটা জৈব যৌগের টোটাল শ্রেণীবিভাগ। এই শ্রেণীবিভাগটা আমাদের 9-10-এর বোর্ড বইয়ে দেওয়া নেই, বাট এই পুরা শ্রেণীবিভাগটা তুমি যদি এখান থেকে আইডিয়া নিতে পারো, তবেই তোমার অনেকগুলা কনসেপ্ট ক্লিয়ার হবে, আদারওয়াইজ ক্লিয়ার হবে না। তো চলো আমরা এটা নিয়ে আরেকটু আলোচনা করি। সেটা হচ্ছে, ধরো আমরা একটা যৌগ, চাক্রিক যৌগ দেখতেছি, যেটা কিনা বেনজিন, তাই না? এই যে বেনজিন চাক্রিক যৌগ দেখতেছি, বা আমরা একটা যৌগ দেখছি এই প্রোপিন। এখানে যে চক্রগুলা তৈরি হয়েছে, সেই চক্রগুলার মধ্যে অন্তর্গত আছে শুধুমাত্র কার্বন, তাই এটা কার্বোসাইক্লিক। ওকে, এই যে দেখো, এটা একটা চক্র, এই যে এটা একটা চক্র। তুমি কোশ্চেন করতে পারো, তাহলে হেটেরোসাইক্লিক কি হবে? হেটেরোসাইক্লিক হচ্ছে যে চক্রগুলো তৈরি হয়েছে, এই চক্রে যদি কার্বনের সাথে অন্য কোনো মৌল থাকে, লাইক অক্সিজেন, সালফার, এই টাইপের, নাইট্রোজেন, এই টাইপের কোনো মৌল থাকে চক্রের মধ্যে, চক্রের বাইরে না, চক্রের মধ্যে, তাহলে আমি তাকে হেটেরোসাইক্লিক বলবো। অর্থাৎ যদি কোনো চাক্রিক যৌগের চক্রটাতে
অনলি কার্বন ইনক্লুড থাকে তাহলে ওটা কার্বোসাইক্লিক। আর যদি কোনো চক্রে কার্বনের সাথে অন্য কোনো মৌল থাকে তাহলে ওটা কার্বোসাইক্লিক না, ওটা হেটেরোসাইক্লিক। তাহলে চলো আমরা একটা হেটেরোসাইক্লিকের উদাহরণ দেখি। আমরা তো বেনজিন কার্বোসাইক্লিক বুঝলাম, বেনজিনের গাঠনিক সংকেত আমরা সবাই জানি। বেনজিন যে চক্র তৈরি করে, এই চক্রে কার্বন ছাড়া অন্য কিছু থাকে না, আমরা সবাই জানি। এই যে এই চক্রে কার্বন ছাড়া অন্য কিছু থাকে না। তুমি বলতে পারো আমাকে, কি বলেন আপনি, চক্রে কার্বন ছাড়া থাকে না মানে হাইড্রোজেন থাকে তো। কিন্তু ফাইনালি দেখো হাইড্রোজেন কিন্তু চক্রের মধ্যে নাই, চক্রের সাথে আছে। চক্র কিন্তু এইটা, এই দেখো চক্র কিন্তু এইটা, এই চক্রের সাথে হাইড্রোজেন যুক্ত আছে। কিন্তু চক্রের সাথে যদি কার্বন বাদে অন্য কিছু থাকতো তাহলে আমি তখন তাকে হেটেরোসাইক্লিক বলতাম। তো আমরা প্রথমে এখন এরকম একটা যৌগ দেখব। তাহলে আমরা যদি দেখি এরকম একটা যৌগ যার নাম ফেনল বা কার্বলিক অ্যাসিড, তো অনেকেই ভাবতে পারো যে এটা হচ্ছে হেটেরোসাইক্লিক, অনেকেই ভাবে। এবং বেশিরভাগ শিক্ষার্থীকে যখন আমরা ক্লাসে জিজ্ঞেস করি যে আচ্ছা বলো তো এটা কি কার্বোসাইক্লিক না হেটেরোসাইক্লিক, প্রথমবার যখন জিজ্ঞেস করি মোটামুটি বেশিরভাগ শিক্ষার্থী উত্তর দেয় যে এটা হচ্ছে একটা হেটেরোসাইক্লিক। কিন্তু ফাইনালি এটা হেটেরোসাইক্লিক না। কেন না? দেখো আসলে এখানে তো চক্র এইটা, চক্র তো এইটা, এই চক্র তো এইটা, ঠিক আছে? বুঝতে পারছো বিষয়টা? এই দেখো চক্র এইটা, রাইট? তো এইখানে যে তুমি চক্র দেখতে পাচ্ছ, এই অক্সিজেন কি চক্রের মধ্যে আছে? না তো, চক্রের সাথে আছে। তাহলে দিস ইজ নট হেটেরোসাইক্লিক, এটা কার্বোসাইক্লিক। কারণ বলো তাহলে আপনি বলেন হেটেরোসাইক্লিক যৌগ কোনটা? আসলে তো 9-10 লেভেলে হেটেরোসাইক্লিক কোনো যৌগ নাই, এজন্য আমরা এটা পড়তে চাচ্ছি না। তারপরে আমরা তোমাদেরকে একটা উদাহরণ দেখাতে পারি। এই যেমন দেখো এই যৌগটার নাম হচ্ছে ফিউরান। বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে চক্রের মধ্যে অক্সিজেন আছে। দিস ইজ হেটেরোসাইক্লিক। কিন্তু আমরা হেটেরোসাইক্লিক আমাদের সিলেবাসে নাই দেখে আমরা এটা পড়বো না। কার্বোসাইক্লিক যৌগ দেখো দুই প্রকার, একটা অ্যালিসাইক্লিক, একটা অ্যারোমেটিক। এখন কোশ্চেন হচ্ছে অ্যালিসাইক্লিক যৌগ যেটা তার কোনো ডেফিনেশন ওইভাবে পাওয়া যায় না, কিন্তু অ্যারোমেটিক যৌগ যেটা তার ডেফিনেশন আমরা পাই। তাহলে আমরা ভাববো যে একটি যৌগ কখন অ্যারোমেটিক হয়, একটি যৌগ কখন অ্যারোমেটিক হয়। ওই অ্যারোমেটিক যৌগ যদি কোনো যৌগ কার্বোসাইক্লিক হয়, অর্থাৎ আমি আবার বোঝাই, আমি একটা যৌগ দেখেই বুঝবো মুক্ত শিকল না বদ্ধ শিকল। যদি এটা মুক্ত শিকল হয় তো মুক্ত শিকল, বদ্ধ শিকল যদি হয় তাহলে বদ্ধ শিকল, রাইট? এখন বদ্ধ শিকল যদি হয় তাহলে এটা ধরা যাক 9-10 এর জন্য এটা কার্বোসাইক্লিক, কারণ আমাদের 9-10 এ হেটেরোসাইক্লিক নামক কোনো যৌগ থাকবে না। কার্বোসাইক্লিক হলে এটা হতে পারে অ্যালিসাইক্লিক, হতে পারে অ্যারোমেটিক। এবার চেক করে দেখবো যে এটা অ্যারোমেটিক কিনা। যদি অ্যারোমেটিক হয় তো ভালো, আর যদি অ্যারোমেটিক না হয় তাহলে তো বুঝেই গেলাম এটা অ্যালিসাইক্লিক। অর্থাৎ কার্বোসাইক্লিক যৌগ যদি হয় আমরা চেক করবো এটা অ্যারোমেটিক কিনা। অ্যারোমেটিক যদি হয় ভালো, যদি না হয় তখন কি হবে? অ্যালিসাইক্লিক হবে। তো একটা যৌগ অ্যারোমেটিক হওয়ার শর্ত কি? যৌগটা চাকরিক হতে হবে, পাই ইলেকট্রন থাকতে হবে, হাকেল সংখ্যা নামে একটি সংখ্যা আছে, যৌগটিকে এই সংখ্যা মানতে হবে, এবং কোন চাকরিক যৌগে যে পাই ইলেকট্রন থাকবে ওইটা সঞ্চারণশীল হইতে হবে। আমি আরো ডিটেল বলছি যে কোন একটি যৌগ অ্যারোমেটিক হওয়ার শর্ত, ফার্স্ট কথা ওই যৌগটা চাকরিক যৌগ হবে, বদ্ধ শিকল বিশিষ্ট হবে। দ্বিতীয় কথা পাই ইলেকট্রন থাকতে হবে। 3 নাম্বার কথা পাই ইলেকট্রন সংখ্যা, হাকেল সংখ্যা নামে একটা সংখ্যা আছে, এই সংখ্যাটা মানতে হবে। 4 নাম্বার কথা ওই যৌগের পাই ইলেকট্রনগুলো সঞ্চারণশীল হইতে হবে। অর্থাৎ যদি কোনো যৌগ এই 4টি শর্ত মানে তবে ওই যৌগটা অ্যারোমেটিক হইতে পারবে। এই 4টির মধ্যে একটা শর্ত যদি তার মিসিং থাকে তাহলে অ্যারোমেটিক হইতে পারবে না। এখন এই জিনিস 4টা শর্ত আসলে কি বোঝাচ্ছে এটা নিয়ে আমাদের 10ম ক্লাসে আলোচনা করা হয়েছে ডিটেল। তাই কোনো যৌগ কিভাবে এই 4টি শর্ত মানছে নাকি মানছে না এটা বুঝবো, তা বোঝার জন্য আমাদের এর পরবর্তী ক্লাসটি দেখতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।